বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীর প্রতি ডক্টর ইউনূসের আহ্বান, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অনুরোধ। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 24,000 কোটি টাকা লুটপাট, দোষীদের কঠোর শাস্তি দাবি, নজরদারি বাড়ানোর তাগিদ। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আরও 2 জনের মৃত্যু, পটুয়াখালী সদর হাসপাতালে বাড়ছে রোগী, আলাদা ওয়ার্ড চান ভুক্তভোগীরা। এবং যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত কমপক্ষে 46, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎবিহীন কয়েক লাখ মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া দিশা। এবার বিস্তারিত। অপ্রতিরোধ ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমেই রাষ্ট্র কাঠামো সংস্কারের অসামান্য সুযোগ তৈরি হয়েছে। তাদের বীরত্ব গাথা এভাবেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীর সহায়তা চান তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান নোবেলজয়ী এই অধ্যাপক। এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ ও বীরত্বের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণীরা। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা নাগরিকদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নৃশংসতা বন্ধে অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে তার সরকারের মূল লক্ষ্য। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে ৩-০ তত্ত্বের ওপর গুরুত্ব দেন। তার ৩-০ তত্ত্ব হল দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ। প্রতিটি তরুণ। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সীমাহীন অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে মাত্র ১.৫ বছরে একটি চক্র প্রায় ২৪,০০০ কোটি টাকা দেশ থেকে পাচার করছে বলে অভিযোগ আছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, দোষীদের শাস্তি প্রদানের পাশাপাশি কঠোর নজরদারির কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া।
দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি জনশক্তির রপ্তানি হুমকিতে পড়েছে সিন্ডিকেটের কারণে। গত ১.৫ বছরে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে অপ্রতিরোধ হয়ে উঠে চক্রটি। মাথাপিছু ৭৮,০০০ টাকা খরচে শ্রমিক নেয়ার কথা থাকলেও এ সিন্ডিকেট আদায় করত ৫ থেকে ৬ লাখ টাকা। নূর আলী স্বপন সহ ১০০ জনকে আইনের আওতায় আনা হোক এবং তাদের সহযোগী তৎকালীন সরকারের যে সমস্ত লোকজন তাদেরকে সহযোগিতা করেছে এই অর্থের বিনিময়ে, বিশেষ করে দরবেশ সালমান এফ রহমান সহ শেখ পরিবারের লোকজন। আমরা জানি, আমরা শুনেছি এর ভিতরে শেখ হাসিনা পোলা জয়, শেখ হাসিনার মায়া পুতুল, শেখ হাসিনার বোন রেহানা, এরাও এই জড়িত। চক্রটির দাপটে কুণ্ঠাসা মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে শ্রমিক রিক্রুট করা বেশিরভাগ এজেন্সি। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার পুরোটাই ছিল সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রীর সিন্ডিকেটের কবজায়। বিভিন্ন মাধ্যমে শুনেছি যে তারা প্রত্যেকে কেউ ৮ কোটি ১০ কোটি টাকা করে বিনিয়োগ করে প্রথমেই এই সিন্ডিকেটের সদস্য হয়েছেন। এই চক্রের বিভিন্ন মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। বাট ব্যবসাটা সকলের জন্য হওয়া উচিত। কোনো একটা গোষ্ঠীর জন্য, কোনো একটা দলের জন্য, কোনো একটা গ্রুপের জন্য ব্যবসা করবে আর কেউ করতে পারবে না, কম্পিটিশন অ্যাক্ট অনুযায়ীও এটা কোথাও নাই। মাননীয় সরকার প্রধানের কাছে, সরকারের কাছে আমি আমার সকল নিরাপত্তার আবেদন করতেছি। সিন্ডিকেটের কাছে অসহায় জনশক্তি রপ্তানি ব্যুরোর কর্মকর্তারা। সরকারের উচ্চ পর্যায়ের নজরদারি ছাড়া এ থেকে পরিত্রাণের উপায় নেই বলে মনে করেন তারা। আইডেন্টিফাই করে এটাকে মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে ট্রেনিং দিয়ে এটা কাজ করতে হবে। কারণ আমার যে নিরীহ কর্মী যারা আছে গ্রামে গঞ্জে, যারা বিদেশে যেতে চায়, তারা কিন্তু ওই তাদের এলাকার ব্রোকারদেরকে বেশি পছন্দ করে। সংশ্লিষ্টরা জানান, শ্রমবাজার সিন্ডিকেটে আছে বাংলাদেশ ও মালয়েশিয়ার একদল দালাল। এদের দমন করা না গেলে একটা সময়ে হুমকিতে পড়বে জনশক্তি রপ্তানি। ডিসিশন মেকিং স্টেজেই ওরা বুঝতে পারবে যে আমার এই টাকা দিয়ে যাওয়া যাবে কি যাবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২১ জন। এদিকে পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, কিন্তু আলাদা ব্যবস্থা না থাকায় আতঙ্কে আছেন রোগী ও চিকিৎসকরা। এই অবস্থায় আলাদা ওয়ার্ড চালুর দাবি তাদের। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। জেলায় মোট চিকিৎসাধীন আছে ৪৮ জন। এর মধ্যে পটুয়াখালী মেডিকেলেই রয়েছে ১৭ জন। ডেঙ্গু রোগীর জন্য সদর হাসপাতালে আলাদা ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ রোগীরা। হঠাৎ করে জ্বর বেড়ে গেছে, ১০৩ ডিগ্রি পর্যন্ত আসছিল। তারপর তার ৩-৪ দিন পর এসে টেস্ট করছি কলাপাড়া, ওখানে টেস্ট করার পর বলছে ডেঙ্গু পজিটিভ। মশারি টানানো সিস্টেম থাকলাম না, টানাইতাম না, আমরা কি এই রোগে ভুগতাম। দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান, কয়েকদিন যাবৎ হঠাৎই বেড়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আশেপাশে তো এখন প্রচুর রোগী আছে, যেহেতু ছড়াচ্ছে নিশ্চয়ই আরো ভয়াবহতার সামনে বাড়ারই সম্ভাবনা আমি বেশি দেখতেছি। বেড আছে 30, পেশেন্ট আছে 100-এর উপরে, তার মধ্যে ডেঙ্গু প্রকোপ আছে। এখন আগে হলো মশা ধ্বংস করতে হবে, বা মশার যে সব জায়গায় এই এডিস মশা বংশ বিস্তার করতেছে ওই সব জায়গাগুলোকে আপনাকে ফোকাস করতে হবে। গত বছরের তুলনায় এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্তের হার কম থাকায় আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। প্রস্তুতি বলতে যে ডেঙ্গু রোগীর চিকিৎসায় যে স্যালাইন, মশারি বা অন্যান্য যে মেডিসিন এগুলো আমাদের মজুদ আছে। এখন আমাদের আলাদা ওয়ার্ড করা হয় নাই। এখন রোগীরা মহিলা রোগী মহিলা মেডিসিনে, পুরুষ রোগী পুরুষ মেডিসিনে, শিশু রোগী শিশুয়ারি চিকিৎসা নিচ্ছে। জেলায় চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত ৪৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চট্টগ্রামেও দিন দিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেখানকার ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছে? চট্টগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে 250 শয্যা হাসপাতাল,
সেই হাসপাতালে রয়েছি। আমি যদি আপনাকে বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে 44 জন আক্রান্ত হয়েছে এবং এক নারীর মৃত্যু হয়েছে, অর্থাৎ গতকাল একজন মৃত্যু হয়েছে। এদিকে চট্টগ্রাম যে সিভিল সার্জনের পক্ষ থেকে চট্টগ্রামে যে সরকারি বেসরকারি যে হাসপাতাল রয়েছে সব হাসপাতালে নতুন করে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে এবং সবাইকে তারা পর্যাপ্ত পরিমাণ তাদের ওষুধ থেকে শুরু করে যা যা প্রয়োজন সবই রয়েছে এবং আলাদা করে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যে হাসপাতালে রয়েছি এখানেও এই মুহূর্তে 20 জনের মতন রোগী ভর্তি রয়েছে। তাদেরকেও এখানকার ডাক্তার তত্ত্বাবধায়ক যিনি আছেন আব্দুল মান্নান, তার নেতৃত্বে তারা এখানে টিম গঠন করা হয়েছে। যারা আসছে তাদেরকে আলাদা করে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যানটা বলি, অর্থাৎ এই 44 জন গত এই 24 ঘন্টায় ভর্তি হয়েছে, একজন মারা গিয়েছে। চলতি বছরে মোট 14,000 চলতি বছরে 14 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই চলতি মাসে 9 জনের মৃত্যু হয়েছে। এর আগে পুরো 8 মাসে কিন্তু মৃত্যু হয়েছে 5 জনের। আর আক্রান্তর সংখ্যা মোট 1359 জন, তার মধ্যে নগরীতে 803 জন এবং উপজেলায় রয়েছে 556 জন। সেপ্টেম্বর মাসে শুধুমাত্র চলতি মাসে 761 জনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অর্থাৎ যে হারে এই ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বাড়ছে, ডাক্তার সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু সবাইকে সতর্ক থাকার জন্য এবং বাড়ির আশেপাশে যে নালা নর্দমা এবং ডাবের কোষা, গাড়ির টায়ার, অর্থাৎ নিজ নিজ উদ্যোগে বাড়ির আশপাশ পরিষ্কার করে যদি সচেতনতা বৃদ্ধি করা হয় তাহলে ডেঙ্গুর সংখ্যা হয়তো কিছুটা কমতে পারে। আর অন্যদিকে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবছর কিন্তু মশক নিধন যে ওষুধ ছিটানো হয় সেটি কিন্তু তারা সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না এবং সিভিল সার্জনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সিটি দেওয়া হয়েছে নগরীর বিভিন্ন জায়গায়, যেন যেখানে মশা সৃষ্টি হচ্ছে, মশার উৎপাত বাড়ছে, সেইখানে তারা যেন মশক নিধন ওষুধ ছিটিয়ে যেন নিয়ন্ত্রণে রাখা যায়। আর আরেকটি কথা যদি বলে রাখি, গত বছর কিন্তু মহানগরীতে এবং উপজেলায় 14,067 জন কিন্তু আক্রান্ত হয়েছিল, তার মধ্যে 107 জন মারা গিয়েছে। তো সেপ্টেম্বর মাসে যে হারে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বাড়ছে, আসলে সাধারণ মানুষ যারা নগরবাসী রয়েছে বা যারা বাড়ির আশপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তাহলে সামনে যে অক্টোবর মাসে কিন্তু আরো ডেঙ্গুর ভয়াবহতা আরো বাড়তে পারে। যারা চিকিৎসক রয়েছে তারা আমাদেরকে বলছেন, সেই জন্য তারা তাদের বাড়ির আশেপাশে কিন্তু নিজ উদ্যোগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলা হয়েছে এবং মশারি যেন টাঙিয়ে ঘুমানো হয় এবং দিনের বেলায় যে ডেঙ্গু মশা কিন্তু দিনের বেলাতেও তারা কামড় দেয়, সে কারণে দিনের বেলাও যেন মশারি টাঙিয়ে তারা থাকেন এবং সচেতন থাকেন, তাহলে ডেঙ্গু থেকে কিছুটা হলো মুক্ত পাবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। মাজিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। তিস্তা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজের 44টি জলকপাটের সবগুলো খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার বিকেলে তিস্তা ব্যারাজ পয়েন্টে 51.83 সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করেছে পাওবো। এর আগে বৃহস্পতিবার বিকেলে তিস্তার পানি বিপদসীমার 65 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে দুদিন ধরে টানা বর্ষণের তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে, দেখা দিয়েছে নদ নদীর ভাঙন, কিছু এলাকায় পানি প্রবেশ করে রাস্তাঘাট তলিয়ে গেছে, চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষ। বেতন বৃদ্ধি সহ 19 দফা দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার কর্মকর্তা কর্মচারীরা। সকালে কাজে যোগ না দিয়ে কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করে। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে মহানগরের কোনাবাড়িতে আরেকটি পোশাক কারখানার কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কারখানার কর্মকর্তা লাভলির পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। তামাকজনিত রোগে প্রতি বছর দেশে 1,61,000 মানুষের মৃত্যু হয়।
এই মৃত্যু প্রতিরোধে দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের ভূমিকা শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় 4.25 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্র সহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন 3,84,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ। তামাকের এসব ক্ষতি থেকে জনস্বাস্থ্যকে রক্ষার জন্য দ্রুত বিদ্যমান আইন শক্তিশালী করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। যে আইনটা হতে যাচ্ছে ওখানেও পরিষ্কারভাবে ধূমপান হাসপাতালে যেন না করে, তামাকের ব্যবহার হাসপাতাল না হয় সেটা পরিষ্কারভাবে বলা আছে। প্রত্যেকটা পেশেন্ট যারা ভর্তি হয় তাদেরকে আসলে তামাক ব্যবহার করে কিনা এটা সিস্টারে জিজ্ঞাসা করতেন, নার্স সিস্টার। এবং তারপরে যদি উনি স্মোকার হন তাকে অ্যাটলিস্ট 2 মিনিট বা 3 মিনিট তাকে ওই সিস্টারই কিছু বক্তব্য, কিছু অ্যাডভাইস দিতেন যে ওনারা যেন স্মোকিংটা ছেড়ে দেন। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দিন দিন বেড়েই চলেছে সেবাগ্রহীতাদের ভোগান্তি। এতে চরম ক্ষুব্ধ জেলার 17টি উপজেলা থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ। আর কর্তৃপক্ষ বলছে, বৃহদায়তনের এই জেলার বিপুল সংখ্যক প্রার্থীকে সেবা দেওয়ার মতো অবকাঠামো ও জনবল তাদের নেই। কুমিল্লা থেকে তাওহিদ হোসেন মিঠুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। এতে পাসপোর্ট সংক্রান্ত জরুরি সেবা না পেয়ে চরম ক্ষুব্ধ সেবা নিতে আসা মানুষেরা। প্রয়োজনীয় সেবার জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বলেও জানান তারা। শুধুমাত্র একজন লোকে সিল দিতেছে, একজন ওই জনে আবার সিগনেচার করতেছে, আবার ঘুরে নিয়ে মানুষ হবে এখানে কমপক্ষে 5 থেকে 7,000, একজন মানুষ শুধু এখানে কাজ করতেছে। 20 তারিখে আসেন এই কথা বলে সিল মেরে আমার বাইর করে দিছে। এখন আমি আবার যাই চেক দিচ্ছি কম্পিউটারে, দেখতেছি যে অনলাইনে আছে। সকাল 4টা আইসা এরপরে সিরিয়ালে দাঁড়ালাম, দাঁড়িয়ে কাউ দাঁড়িয়েছে। মানে এই যে কি অবস্থা গেছে এখানে, মরণ ছাড়া কিছু নেই অবস্থা গেছে, বুঝছেন। কাঙ্ক্ষিত সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অসুস্থ রোগী, নারী ও শিশুদেরকেও। এখানে যদি আরো 2টা কাউন্টার অ্যাড হইতো তাহলে এই সমস্যাটা সৃষ্টি হতো না। সকাল 6টা বাজে আসছি, বুঝছেন, ওরা আমাদেরকে 3বার সিরিয়াল ধরে 3বারে পেছনে নেওয়াইছে। ভোরেই রওনা দিছি, কিন্তু এসে দেখি অনেক ভিড়। আমরা সাধারণ পাবলিক যে হরানি হই, তা আমরা কই যাবো? জনবল সংকটে প্রতিদিন বিপুল সংখ্যক সেবা প্রার্থীকে সেবা নিতে বেগ পেতে হচ্ছে বলে জানালেন এই নবনিযুক্ত উপপরিচালক। আমাদের যে জনবল, সেই জনবল অনুযায়ী আমরা যে সেবাটা দিতে পারি তার প্রায় 2-3 গুণ জনবল প্রতিদিন আমরা আবেদনকারী হিসেবে আমরা পাচ্ছি। তো এই বর্ধিত জনবলকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কিছু ব্যবস্থা নেওয়া দরকার। সেবাগ্রহীতাদের ভোগান্তি নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সেবা প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীর প্রতি ডক্টর ইউনূসের আহ্বান, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অনুরোধ। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 24,000 কোটি টাকা লুটপাট, দোষীদের কঠোর শাস্তি দাবি, নজরদারি বাড়ানোর তাগিদ। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আরও 2 জনের মৃত্যু, পটুয়াখালী সদর হাসপাতালে বাড়ছে রোগী, আলাদা ওয়ার্ড চান ভুক্তভোগীরা। এবং যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলানের তাণ্ডবে নিহত কমপক্ষে 46, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎবিহীন কয়েক লাখ মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।